ম্যাডাম, তাহলে উঠে গেছেন নাকি? আপনারই ওঠার অপেক্ষা করছিলাম। বলে উঠে গিয়ে দরজাটা লক করে দিলেন। আমি এবার একটু ভয় পেয়ে গেলাম। উনি দরজা বন্ধ করা মানেই আমার 12টা বাজাবে। আমি উঠে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় বললাম, আপনি এখানে আপনি এখানে কি করছেন? হ্যাঁ, কেন এসেছেন এ বাড়িতে? কি চাই? উনি আমার কথাটা শুনে ঠোঁট কামড়ে ধরে আমার চোখ সরিয়ে আবার আমার দিকে তাকিয়ে বললেন, আরে বাহ, মুখে তো বুলি একেবারে খইয়ের মতো ফুটছে। আমি মাথা নিচু করে ফেললাম। ওনার চোখে মুখে তীব্র রাগ স্পষ্ট, তাই ওনার মুখের দিকে তাকিয়ে থাকার সাহস করে উঠতে পারলাম না। উনি আমার কাছে এসে আমার সামনে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বললেন, কার কাছ থেকে পারমিশন নিয়ে এখানে এসেছো তুমি? আমি মাথা তুলে ওনার দিকে এক পলক তাকিয়ে আবার চোখ নামিয়ে নিলাম। উনি এবার আগের থেকে একটু উচ্চস্বরে বললেন, কি হলো বলো? আমাকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে চলে এলে, তাও একা একা। তারপর এখানে চলে এসেছো, সেটা নিজে তো আমাকে জানাওনি, উল্টো নিজের বাবা মাকে বলে এসেছো ভুল করেও যাতে আমাকে না জানায় তুমি কোথায় এসেছো। লাইক সিরিয়াসলি? ভাগ্যিস বউ মনে আমাকে বললো যে তুমি এখানে থাকতে পারো, নইলে এতক্ষণে মেন্টাল হসপিটালে থাকতাম আমি। আমি ওনার দিকে আর তাকানোর সাহস পাচ্ছি না। যেভাবে রেগে আছেন না জানি কি করে বসেন, তাই নিচের দিকে তাকিয়ে শুধু হাত কষলে যাচ্ছি। উনি আবার বেড থেকে আমার ফোনটা তুলে আমার হাতে দিয়ে শক্ত কণ্ঠে বললেন, ফোন সুইচ অফ রেখেছিলে কেন? হ্যাঁ, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া কতবার কল করেছি আমি তোমাকে? তোমার সাহস কি করে হয়? বলেই ফোনটা ছুঁড়ে ফ্লোরে ফেলে দিলেন। ওনার এইরকম আচরণে যথেষ্ট ভয় পেলেও মনের মধ্যে একটু সাহস জুগিয়ে হালকা তুতলিয়ে বললাম, আমার ইচ্ছে হয়েছে তাই আসছি। আপনার কথাটা শেষ করার আগেই আমার হাত ধরে এক টান দিয়ে নিজের কাছে টেনে নিয়ে গিয়ে কোমর খুব জোরে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, খুব ইচ্ছে হচ্ছে তোমার না আজকাল? ডানা গজিয়ে গেছে, তোমার যা ইচ্ছে হবে তাই করবে, রাইট? কানের নিচে জোরে কয়েকটা পড়লে সব ইচ্ছে বেরিয়ে যাবে। এত সাহস তোমার যে আমাকে কিচ্ছু না জানিয়ে এখানে চলে এসেছো? আমি এবার নিজের ভয়টাকে দমিয়ে দিয়ে ওনার দিকে চোখ মুখ শক্ত করে তাকিয়ে বললাম, কেন বলবো আপনাকে? কে হন আপনি? আমার কিসের জোর খাটাচ্ছেন আমার উপর? উনি ভ্রু কুচকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন আমার দিকে। তারপর আরেক হাত আমার ঘাড়ের পেছনে নিয়ে নিজের আরেকটু কাছে টেনে নিয়ে বললেন, আমি ওর হাজব্যান্ড, স্বামী হই তোমার, বিয়ে হয়েছে আমাদের। তোমার উপর সমস্ত রকমের জোর খাটানোর অধিকার আমার আছে, আর সবকিছু তোমার আমার সাথে ডিসকাস করে করাই উচিত। আমি ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিয়ে বললাম, অধিকার নয়, বলুন দায়বদ্ধতা। আমাকে সবাই জোর করে আপনার গলায় ঝুলিয়ে দিয়েছে, তাই হয়তো আপনি নিজের দায় সারতে চাইছেন। আমি আপনার দায়িত্ব, তাই এখানে দেখতে এসেছেন আমি ঠিক আছে কিনা, তাই তো? যদি সেটাই হয়, দেন ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি আপনাকে এই দায় থেকে মুক্ত করে দিলাম। আজকের পর আপনাকে আর আমায় নিয়ে ভাবতে হবে না। আপনি আপনার মতো ফ্রি লাইফ লিড করতে পারেন। বলে আমি ওনার পাশ কাটিয়ে যেতে নিলে উনি আমায় নিচের দিকে ঘুরিয়ে নিয়ে বললেন, এক লাইন বেশি বেশি না বুঝলে তোমার হয় না, তাই না? আমি ভ্রু কুচকে বললাম, বেশি বুঝেছি? তাও আমি? কিন্তু এস পার আই নো, আমি কোনো কিছু বেশি বা কম বুঝিনি। আমি যতটুকু বুঝেছি, যেটুকু আমি সেটুকুই বুঝেছি, যেটুকু আপনি আমায় বলেছেন। আপনি বলেননি আমি শুধুই আপনার দায়িত্ব? আপনি বলেননি যে আমার জায়গায় অন্য কেউ, মানে আপনার পছন্দের কেউ থাকলে আপনি এরকম করতেন না? তাহলে আপনার দয়া নিয়ে কেন থাকবো আমি আপনার কাছে? আমার কি কোনো সেলফ রেসপেক্ট নেই? কথাগুলো বলার সময় আমার গলা ধরে আসছিল, আর কথা শেষ হওয়ার সাথে সাথেই কেঁদে দিয়েছি আমি। উনি কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন আমার দিকে, তারপর মুচকি হেসে আলতো হাতে আমার চোখের জল মুছে দিয়ে আমার দুই বাহুতে হাত রেখে বললেন, বলে তো ছিলাম ঠিকই, কিন্তু কি বলতো, এখন ভেবে দেখলাম বিয়ে যখন হয়ে গেছে তখন আর এসব করে কি লাভ। এরকম কি জানো বলো তুমি, হ্যাঁ, সুইট কিউট ভলি ভালি একটা বউ যখন পেয়েছি, তখন আর নো ছাড়াছাড়ি, সোজা তুলে নিয়ে গিয়ে বুকের পিঞ্জরায় বন্দি করে রেখে দেব। আমি বেশ অবাক হয়ে তাকিয়ে আছি ওনার দিকে। কি বলতে চাইলেন উনি? উনি কি সত্যি আমায় মেনে নিতে চাইছেন, নাকি এটাও দায়বদ্ধতা মনে করেই করছেন? আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছি ওনার দিকে। উনি আমার নাক টেনে দিয়ে বললেন, এবার যাও, সব তাড়াতাড়ি গুছিয়ে রেডি হয়ে নাও, আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব। আমি কিছু একটা ভেবে হচকচিয়ে বললাম, না আমি কোথাও যাব না, আপনি চলে যান। উনি ওনার সেই বিখ্যাত স্টাইলে ভ্রু বাঁকিয়ে বললেন, যেতে তো হবেই বেবি, সেটা আজ যাও বা কাল,
তুমি যদি তোমার মামা বাড়িতে কয়েকটা দিন বেড়াতে চাও তো বেড়াও, কে বারণ করেছে? কিন্তু আমিও আমার মামা শ্বশুর বাড়িতে ততদিন থাকবো যতদিন আমার বউ থাকবে। আমি বিরক্তি নিয়ে কোমরে হাত রেখে বললাম, নতুন করে কি ড্রামা শুরু করলেন বলুন তো, মতলব কি আপনার? আজান আমার চুল নেড়ে দিয়ে বললেন, মতলব তো অনেক কিছুই, কিছু বাকিটা রাতে বলবো। আপাতত চলো, খিদে পেয়েছে, কাল রাত থেকে না খেয়ে আছি জানো। প্লিজ বাকি প্রশ্ন পরে করো, এখন খেতে চলো। উনি না খেয়ে আছে শুনে একটু খারাপ লাগলো, তাই আর কথা না বাড়িয়ে ডাইনিংয়ে গেলাম। ডাইনিং টেবিলে মুখ ফুলে বসে বসে ব্রেকফাস্ট করছি আমি। আজান আমার পাশেই বসেছেন। মামি বলল, বাপ রে বাপ, কি বউ পাগল ছেলে রে বাবা, একটা রাতের জন্য বউকে ছেড়ে থাকতে পারলো না। জানিস সেই ফজরে আজানের সময় এসেছে এখানে। আরে সকালেও তো রওনা দেওয়া যেত তাই না, কিন্তু না, পাগল ছেলে রাতেই বেরিয়ে গেছে। আমি অবাক হয়ে তাকালাম আজানের দিকে। ভোর রাতে এসে পৌঁছেছে এখানে, পাগল নাকি ছেলেটা? নানু বলল, কি রে অনু, আমার নাচ জামাই তো তোকে চোখে হারায়, এমন করে একা ফেলে চলে এলি। বেচারা একটা রাতও থাকতে পারেনি দেখলি। আমি কিছু বলবো তার আগেই আজান, আসলে কি বলতো সুইট হার্ট, তোমার নাতনি একটু বেশি বাচ্চা, একটু বেশি বোঝে। দেখো আমি ওর মন মতো একটু কাজ করতে পারিনি, তাই বলে আমার মতো একটা অসহায় অবলা ছেলেকে একা ফেলে চলে এলো। আমি হা করে তাকিয়ে আছি ওনার দিকে। উনি অসহায়, অবলা, আর এখন সব দোষ এই নন্দ ঘোষের। বা রে বাই বা, আর কি কি দেখতে হবে? নানু বলল, অনু, এটা কিন্তু একদম ঠিক করনি তুমি। ছেলেটার সারা রাত জেগে চোখ মুখের কি অবস্থা হয়েছে দেখো। আমি তো আগেই বলেছিলাম, নিশ্চয়ই তোমার নাতনি এই ছেলেটার সাথে ঝগড়া করে এসেছে, তাই তো মাঝরাতেই চলে এলো। আমি বিরক্ত হয়ে বললাম, কে বলেছে কি আসতে? চলে যেতে বলো না, আমি এখান থেকে যাব না। আর আমি আমার মামার বাড়িতে কতদিন থাকবো সেটা আমার চয়েস, উনি বলার কে? আজান খাবার চিবোতে চিবোতে বললেন, হ্যাঁ আমিও থাকছি তাহলে। কেন? আপনি কেন থাকবেন? উনি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললেন, আমি আমার মামা শ্বশুর বাড়িতে কতদিন থাকবো সেটা আমার চয়েস, তুমি বলার কে? রাইট সুইট হার্ট? নানু হেসে বললেন, একদম, তোমারও তো পুরো হক আছে। আমি অবাক হয়ে তাকালাম দুজনের দিকে। সজীব ভাইয়া, অর্ণব ভাইয়া, মামা, মামি, নানু সবাই মিটমিটিয়ে হেসে যাচ্ছে। আজানকে ভালো ভালো বেড়ে খাওয়াচ্ছে, আর সে আরাম করে খাচ্ছেন। পুরো দমে জামাই আদর যাকে বলে সেটাই হচ্ছে, অথচ আমার কোনো ভ্যালুই নেই। আমি ভ্রুকুচকে মুখ ফুলে তাকিয়ে আছি। আজব, তাছাড়া করবে না কেন? মহান কাজ তো করেছে, সারা রাত না ঘুমিয়ে জার্নি করে ভোর রাত্রে বউয়ের কাছে চলে এসেছে। এটা তো সম্রাট শাহজাহানের তাজমহল তৈরির চেয়ে কোনো অংশে কম কিছু মোটেই না। আহা, কেমন একটা মমতাজ মমতাজ ফিলিংস আসছে। যদি আমার মামার বাড়ির লোকেরা ঐতিহাসিক হতেন তাহলে নিশ্চিত আজকের এই ঘটনা নিয়ে তারা ইতিহাস রচনা করে ফেলতেন। এটা সত্যি এক ঐতিহাসিক কাণ্ড। ফিলিং প্রাউড। যত সব ধপের জব, ডিসগাস্টিং। আদ্রিয়ানের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে মুখ ফুলিয়ে রুমে গিয়ে দেখি সম্রাট শাহজাহান শোয়ার প্রস্তুতি নিচ্ছেন। ওনাকে দেখে মাথাটা প্রচন্ড গরম হচ্ছে। পেয়েছেনটা কি? হ্যাঁ, যখন যা ইচ্ছা হয় তাই করবেন। এই 3টে মাস তো শুধু কেয়ারিং এর নাম করে দায়িত্ব পালন করে গেছেন। তাহলে আজ কি হলো? আজ কেন এসে এমন ন্যাকামো করছেন সেটাই তো বুঝতে পারছি না। উনি শুতে নিলেই আমি হনহনিয়ে পায়ে এগিয়ে গিয়ে একটা বালিশ নিয়ে ওনার দিকে ছুঁড়ে মারলাম। উনি বালিশটা ক্যাচ করে আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বললেন, দেখো অনি, কাল সারা রাত না ঘুমিয়ে তোমাকে পাগলের মতো খুঁজেছি। নাও আই এম সো মাচ টায়ার্ড, খুব ঘুম পাচ্ছে। একটু ঘুমিয়ে এনার্জি গেইন করে নিই, তারপর উঠে তোমার সাথে আবার ঝগড়া করবো। আমি অবাক হয়ে তাকিয়ে আছে ওনার দিকে। এই ছেলে সবসময় এত চিলমুটে কি করে থাকে? এত কাণ্ড ঘটিয়ে এখন এমন একটা ভাব করছে যেন সবটাই নর্মাল। আমি হাত ভাঁজ করে বললাম, এসব করে আপনি ঠিক কি প্রুভ করতে চাইছেন বলবেন? আদ্রিয়ান বালিশটা বেডে রেখে হাত দিয়ে ঝাড়তে ঝাড়তে বললেন, দেখো আমি যা আমি তাই, আমি কোনোদিনও কারো কাছে কিছু প্রমাণ করি না, ইনফ্যাক্ট প্রয়োজনে মনে করি না। আমাকে বুঝতে হলে নিজ থেকে বুঝতে হয়, আর যে বুঝতে পারে না তার জন্যে ওই যে কি যেন বলে না, হ্যাঁ, এক বালতি আফসোস। ওনার কথাটার আগাগোড়া কিছুই বুঝতে পারলাম না। ওনার এসব ধাঁধাময় কথাবার্তা বুঝতেই পারি না আমি। মানছি উনি ইঞ্জিনিয়ার, তাই বলে সবসময় ম্যাথের কোয়েশ্চেনের মতো করে জটিল জটিল কথা বললে হয়? আমি এক গাদা বিরক্তি নিয়ে ওনার দিকে এগিয়ে গিয়ে বললাম, সবসময় এরকম পেঁচিয়ে কথা কেন বলেন বলুন তো? একটু সোজা করে বললেও তো হয়, তাই না?
উনি গায়ে দেওয়ার চাদরটা মেলতে মেলতে বলল, क्या करो बेबी, आदत से मजबूर हूँ। আমি বেডে বসে রাগী গলায় বললাম, আমি আপনার গার্লফ্রেন্ড নাকি আমি বাচ্চা যে বেবি বলছেন? উনি শুতে গিয়েও থেমে গিয়ে আমার আগাগোড়া একবার স্ক্যান করে বললেন, ও তুমি বাচ্চা নাও, আচ্ছা দেন মাই ফল্ট। বলে আবার শুয়ে পড়তে নিলেই আমি ওনার হাত ধরে বললাম, এই দাঁড়ান দাঁড়ান, আপনি কি আমায় ইনসাল্ট করলেন? উনি ভ্রু কুঁচকে বললেন, তোমার তাই মনে হলো? অফকোর্স হলো। ও তোমার মনে হয়েছে, তাহলে তো ঠিকই আছে। বলে শুয়ে পড়ে চোখ বন্ধ করে ফেললেন। আমি অবাক হয়ে তাকিয়ে থেকে ওনার কথাটা বোঝার চেষ্টা করলাম, আর যখন বুঝতে পারলাম তখন রেগে ওনাকে ঝাঁকিয়ে বললাম, এই কি বললেন আপনি? আমি বাচ্চা? উনি চোখ বন্ধ করে রেখে ভ্রু কুঁচকে বললেন, আরে না রে বাবা, তুমি তোমার বউ, মানে গার্লফ্রেন্ডের আপডেটেড ভার্সন, তাই বেবি বললাম, হয়েছে? আমি কনফিউজড হয়ে বসে রইলাম। কি বললেন উনি? বউ? গার্লফ্রেন্ড? আপডেট ভার্সন? ধুর, এসব মেলাতে গেলে আমিই পাগল হয়ে যাব। আমি আবার ওনাকে ঝাঁকিয়ে বললাম, এই এই। উনি চোখ খুলে বিরক্তি নিয়ে বলল, অনেক প্লিজ একটু ঘুমাতে দাও, এসব কথা পরে হবে। আমি ওনার শরীর থেকে চাদরটা এক ঝটকায় সরিয়ে দিয়ে বললাম, না পরে না, এখনই হবে। আপনি এখনই চলে যাবেন, এটা আমার মামার বাড়ি, আপনার কারণ না, তাই এক্ষুনি বেরিয়ে যান। উফ, এসব কথা তো হয়ে গেল তাই না অনি? না কিছু হয়নি, আপনি থাকবেন না এখানে, ব্যাস। উনি আমার দিকে ঘুরে শুয়ে চোখ বন্ধ করে বললেন, অনি এখন বাচ্চামো করো না, ঘুমাতে দাও আমায়। বলে চুপ হয়ে গেলেন। আমি চেঁচিয়ে বললাম, মানে কি? হ্যাঁ, দেখুন আপনি যাই করুন না কেন, যতই এখানে থাকুন আর যতই যা করুন, আমি আপনার সাথে যাব না, মানে যাব না, আর আপনার সাথে থাকবো না, বুঝেছেন? কিন্তু উনি কোনো রিয়েক্ট করলেন না। আমি বিরক্ত হয়ে ওনাকে আবারও ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আরো জোরে বললাম, এই। উনি আবার বিরক্ত হয়ে উঠে বসে বললেন, ভালো কথা শোনার মেয়ে তুমি নাও। বলে উঠে হাঁটুতে ভর দিয়ে বসে চট করে আমায় কোলে তুলে নিলেন। আমি হচকুচিয়ে তাকালাম ওনার দিকে। ব্যাপারটা এত দ্রুত ঘটলো যে কিছুই বুঝলাম না। এরপর উনি আমায় বেডের সাথে হেলান দিয়ে বসিয়ে দিয়ে আমার কোলে শুয়ে পড়লেন। আমি অবাক হয়ে তাকিয়ে আছি ওনার দিকে। গোটা ব্যাপারটা মাথার অনেক উপর দিয়ে গেছে আমার। উনি আমার দিকে তাকিয়ে মুচকি এসে বললেন, এবার আমি যতক্ষণ ঘুমাচ্ছি ততক্ষণ আমায় পাহারা দাও, এটাই তোমার শাস্তি। আর হ্যাঁ, আমার মাথায় একটু বিলি কেটে দাও তো, ঘুমটা ভালো হবে। আমি রেগে ওনাকে সরানোর চেষ্টা করতে করতে বললাম, বাহ, মামার বাড়ির আবদার নাকি? যা বলবেন তাই করতে হবে, সরুন, উঠুন বলছি। উনি এবার আমার দিকে মুখ করে আমার কোমর জড়িয়ে ধরে রইলেন যাতে আমি সরতে না পারি। আমি শক্ত হয়ে বসে আছি। হুটহাট করে এত কাছে কেন চলে আসেন উনি আমার? উনি কি জানেন ওনার এই কাছে আসাটা আমার বুকে তীব্র কম্পনের সৃষ্টি করে? হার্ট এত জোরে জোরে বিট করে। যদি আমি হার্ট অ্যাটাক করে মারা যাই, তার দায় কি উনি নেবেন? উনি আমার দিকে তাকিয়ে বললেন, কি হলো, মাথায় বিলি কেটে দাও। আমি বিরক্তি নিয়ে মুখ ঘুরিয়ে রেখে বললাম, আমি পারবো না। সাথে সাথেই আমার পেটে মুখ গুজে দিলেন। মুহূর্তেই চমকে উঠলাম আমি, শরীর হালকা কাঁপতে লাগলো। আমি কিছু বলবো সেই শক্তিও নেই আমার মধ্যে। এমন কেন ছেলেটা? উনি অস্পষ্ট সুরে বললেন। আবার বলো। আমি আবারও কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, পাপা পারবো না। উনি এভাবে থেকেই বললেন, তাহলে আমিও ছাড়বো না। উফ, এমন কেন এই ছেলেটা? পুরো ফাঁসিয়ে দিল। এখন আমি নারাজি হলে তো উনি সরবেনও না। আর এভাবে আমার পেটে মুখ গুজে রাখলে আমি তো শেষই হয়ে যাব। ইতিমধ্যে যা অবস্থা হয়েছে। আমি কোনো রকমে বললাম, আচ্ছা দিচ্ছি। এটা শুনে আমায় ছাড়লেন, তারপর হেসে বললেন, দাও। আমি মনে এক বস্তা বিরক্তি নিয়ে ওনার মাথায় বিলি কাটতে শুরু করলাম। উনিও চোখ বন্ধ করে ফেললেন। বেশ কিছুক্ষণ পর খেয়াল করলাম উনি ঘুমিয়ে পড়েছেন। সত্যি খুব ক্লান্ত ছিল, তাই তো এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। ক্লান্ত ঘুমন্ত মুখটাতেও অদ্ভুত মায়া কাজ করছে। আমি এক দৃষ্টিতে দেখছি উনাকে, আর সেই মায়ায় নিজের অজান্তেই হয়তো জড়িয়ে যাচ্ছি। ছেলেটা কখন কি করে, কি চান, সত্যি বুঝতে পারি না আমি। আচ্ছা, উনি কেন এসেছেন এখানে? আর আমায় ফেরাতেই বা কেন চাইছেন? শুধু দায়িত্বের খাতিরে? তাহলে তো সকালেই রওনা দিতে পারতেন। ওই রাতের বেলা খাওয়া ঘুম সব ছেড়ে কেন এলেন? উফ, কিচ্ছু ভাবতে পারছি না। তবে যাই হোক, এত তাড়াতাড়ি রাজি হব না আমি। অনেক কষ্ট দিয়েছে আমায়। যত যাই করুক না কেন। এসব ভাবতে ভাবতে মামি এসে বলল, ওই অনি শোন। কিন্তু আমাদের দিকে তাকিয়ে থেমে গেল।
এই রে, দরজাটাও বন্ধ করিনি। এর মধ্যে নানু এলো পেছন পেছন। উনিও আমাদের এভাবে দেখে থেমে গেলেন। নানু আর মামি একে অপরের মুখের দিকে তাকিয়ে হেসে দিলেন। মামি হাসতে হাসতে বলল, আরে দরজাটা বন্ধ করে নিবি তো। আমি হচকচিয়ে গিয়ে একটু তুতলিয়ে বললাম, না না, আসলে মামি। নানু হাসতে হাসতে বলল, আচ্ছা হয়েছে, আমরা দরজাটা চাপিয়ে দিয়ে যাচ্ছি। ও ওঠার আগে কেউ এসে ডিস্টার্ব করবে না। হিয়াপি আর ইফাস ভাই আসছে, সেই নিউজটা দিয়ে ওনারা চলে গেলেন। আমি মুখ ভার করে তাকিয়ে আছি ওনার দিকে, না জানি কখন উঠবে। ততক্ষণ আমার এভাবে বসে থাকতে হবে। ধুর, শুধু শুধু বসে থাকতে ভাল লাগছে না। তাই ওনার মাথায় আবার বিলি কেটে দিতে শুরু করলাম, আর নানা রকম ভাবনার সমারোহ ঘটলো মনে। বিকেলের দিকে আপিরা চলে এলো, সাথে করে আদিব ভাইয়া, জাবিন আর আমার বাদর হতে গিয়ে ভুল করে মানুষ হয়ে যাওয়া আমার ভাই কাব্যকেও নিয়ে এসেছে। আদজান, ইফাস ভাইয়া, আপি, সাজিব ভাইয়া, অর্ণব ভাইয়া, কাব্য, আদিব ভাইয়া ছাদে বসে সবাই মিলে গল্প করছে, কিন্তু আমি মুখ ভার করে হাঁটু গুটিয়ে বসে আছি। অন্য সময় হলে হয়তো সব মাথিয়ে রাখতাম, কিন্তু আপাতত আমি রেগে আছি সবার উপর, বিশেষ করে আদজানের উপর। তাই কিছু বলছি না। অর্ণব ভাইয়া বলল, কি হলো, আমাদের মিস বাচালি এত চুপচাপ, এটা ভাবা যায়? সচিব ভাইয়াও তাল মিলিয়ে বলল, আমিও সেটাই ভাবছি। কিরে বুড়ি, কি হয়েছে, খিদে পেয়েছে? আমি রাগে কটমট করে ওদের দিকে তাকিয়ে বললাম, দেখো, আমাকে একদম লেগ পুল করবে না বলে দিচ্ছি। কাব্য হাসতে হাসতে বলল, তোর যে 2 ফিটের লেগ, ওটা কেউ পুল করতে যাবে না। আমি রেগে বললাম, এই তুই চুপ করবি, কানের নিচে ঠাটি একটা মারবো বেয়াদব ছেলে। ইফাস ভাইয়া বললেন, হ্যাঁ তাই তো, আমার বাচ্চা শালিটার লেগ পুল কেন করছো? আমি বিরক্ত হয়ে বললাম, ভাইয়া আমি মোটেও বাচ্চা নই, আই এম 18 নাও। আজিয়ান ফোন দেখতে দেখতে বললেন, হ্যাঁ হ্যাঁ, ওকে বাচ্চা হলো না, ও মোটেও বাচ্চা নয়, ও তো বুড়ি হয়ে গেছে। ঠাকুমা বলো। এরপর ফোন থেকে চোখ তুলে বলল, তা ঠাকুমা, তোমার ঝুলিটাও একটু খোলো, আমরা সবাই একসাথে শুনি। ঠাকুমার ঝুলি। সবাই খিলখিলিয়ে হেসে দিল। আমি উঠে দাঁড়িয়ে মুখ ফুলিয়ে বললাম, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আদিব ভাইয়া হাসি থামিয়ে বলল, ছাড় না মেয়েটাকে, এভাবে রাগাচ্ছিস কেন? হ্যাঁ আদ্রিয়ান, এবার থামো। আজ যেন হাসি থামিয়ে দিয়ে সিরিয়াস মুখ করে বলল, ও হ্যাঁ তাই তো, ঠাকুমা রেগে গেল, তার ঝুলি খুলবে না। না না, ঠাকুমা রাগ করে না, আমরা আর কিছু বলছি না। বলে আবারও শব্দ করে হেসে দিলেন। সাথে সবাই যোগ দিল। আমি এক বস্তা রাগ নিয়ে ফুসতে ফুসতে ওখান থেকে চলে যেতে নিলেই আজান আমার হাত ধরে বসিয়ে দিয়ে বাকিদের দিকে তাকিয়ে বললেন, এই এই, একদম আমার বউকে রাগাবে না কেউ। যে রাগাবে তার বিরুদ্ধে মামলা করা হবে। আর খবরদার কেউ দ্বারা জানতে চেও না, কারণ ওটা আমারও জানা নেই। সো বি কেয়ারফুল, ওকে? সবাই একসাথে বলে উঠল, ওকে। বলে সবাই আবারও হেসে দিল। আমি মুখ ফুলিয়ে বসে আছি, উঠতেও পারছি না, কারণ আজান আমার কোমর জড়িয়ে ধরে বসে আছেন। শুধু শুধু আমায় ইরিটেট করছে। ইচ্ছে করছে একটা আস্ত নারিকেল ফাটায় ওনার মাথায়। ইচ্ছে করে এমন করছে আমার সাথে। আমি নাকি ঠাকুমা? কোন অ্যাঙ্গেল দিয়ে ঠাকুমা লাগে আমায়? কথাই বলবো না কারোর সাথে। ওনার সাথে তো একদমই না, নেভার। সারাদিন মোটামুটি বেশ ভালো ইগনোর করেছি ওনাকে, চরম ইগনোর যাকে বলে। উনি যতই ভালোভাবে কথা বলতে চেয়েছেন ততই পরিস্থিতি ঘেঁটে দিয়েছে আমি। আর আমার প্রতিবারের করা ইগনোরে ওনার কালো হয়ে যাওয়া মুখটা খুব এনজয় করেছি। যদিও আমারও তখন খারাপ লেগেছে, কিন্তু উনিও তো আমায় কত কষ্ট দিয়েছেন তার বেলা। রাতে যাবেন আর আপিদের সাথে গল্প করে বিরক্তি নিয়ে নিজের রুমে যাচ্ছি। এখন আমায় আবার ওই খাটাসের কাছে যেতে হবে। না জানি আবার কোন নতুন উপায় খুঁজে বসে আছে আমায় জ্বালানোর। এখন মামা বাড়িতে আছি, তাই অন্য রুমেও থাকতে পারবো না, তাহলে সবাই খারাপ ভাবে। আর তাছাড়াও আলাদা থাকার মতো তেমন স্পেসও নেই, তাই নিরুপায় হয়ে ওই রুমেই যেতে হচ্ছে। আমি দরজার কাছে গিয়ে দেখি দরজাটা ভিড়িয়ে দেওয়া। আমি দরজাটা আস্তে করে অর্ধেক মেলতেই কেউ আমার হাত ধরে হ্যাচকা টান দিয়ে আমায় ভেতরে নিয়ে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে দেখলাম আদ্রিয়ান। অ্যাজ এক্সপেক্টেড, এরকম কাজ উনি ছাড়া আর কে করতে পারে? উনি আমার হাত ধরে রেখে দরজা আটকে দিলেন। আমি ভ্রু কুঁচকে তাকিয়ে রইলাম ওনার দিকে। উনি আমায় দরজার সাথে লাগিয়ে ধরে বললেন, এত লেট করছিলে কেন? হ্যাঁ, জানো কখন থেকে ওয়েট করছি। আমি ওনার দিকে বিরক্তি মাখা দৃষ্টিতে তাকিয়ে বললাম, কেন? আমাকে দিয়ে কি করবেন আপনি? মানুষ বউ দিয়ে কি করে?
আমি ওনাকে ছাড়িয়ে নিয়ে বললাম, সারাদিন বউ বউ করবেন না তো, এখন বউ বলতে এসেছে। উনি মুচকি হেসে আমার নাক টেনে দিয়ে বললেন, আমার বউ আমার যখন ইচ্ছে হবে তখন ডাকবো, তাতে কার কি? আপনার সাথে কথা বলাই বেকার, বলবোই না কথা বলে বেডের কাছে চলে এলাম। আমি মুখে বিরক্তি প্রকাশ করলেও ওনার মুখে বারবার বউ ডাকটা শুনে অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে। কিন্তু ভালো লাগাটাকে বাইরে দিয়ে প্রকাশ না করে চেহারায় বিরক্তি ভাব রেখে গিয়ে বিছানা ঠিক করতে লাগলাম। বিছানা ঠিক করে আমি ওনার দিকে তাকালাম। উনি দেয়ালে হেলান দিয়ে হাত ভাঁজ করে মনোযোগ দিয়ে আমায় দেখছেন। ওনার চোখে এক অদ্ভুত মাদকতা দেখতে পাচ্ছি। আমার এমন মনে হচ্ছে যেন। আমি ওনার থেকে চোখ সরে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে গিয়ে দরজা লক করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, এই ছেলের উদ্দেশ্যটা ঠিক কি? কই, এই 3 মাসে তো আমার দিকে ঘুরেও দেখেনি, পাত্তাই দেয়নি আমাকে। মাস্টারদের মতো পড়িয়ে গেছে আর গার্ডিয়ানের মতো খাওয়া গোসল ঘুম নিয়ে তদারকি করে গেছেন। এখন কি হলো? বিয়ের 3 মাস পর এখন ওনার মনে পড়লো যে আমি ওনার বউ। বউ সিরিয়াসলি? কিন্তু আমি কেন মানবো? উনি নিজে যা খুশি করে যাবেন, আমায় তাই মানতে হবে নাকি? এরকম নানা কথা ভেবে ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি উনি বেডে হেলান দিয়ে ফোন দেখছেন। আমি কিছু না বলে চুপচাপ লাইট অফ করে দিয়ে অন্যদিকে মুখ করে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর উনিও শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর খেয়াল করলাম উনি আমার পেটের উপর হাত রাখলেন। আহা, এখন এসেছে দরদ দেখাতে, অথচ এতগুলো দিন অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়তো। আমি বেশ রেগে হাতটা সরিয়ে দিলাম। এবার দেখো, কেউ ইগনোর করলে কেমন লাগে। একটু পর উনি আবারও আমার উপর হাত রাখলেন। আমি আবারও সরিয়ে দিলাম, কিন্তু উনি আবারও হাত রাখলেন। কিন্তু এবার আর সরাতে পারলাম না, কারণ উনি এবার শক্ত করে ধরে রেখেছেন। আমি ওনার সাথে কথা বলবো না, তাই চোখ বন্ধ করে রইলাম। এমনি তো বেশ অনেকটাই রাত হয়েছে, তাই প্রচন্ড ঘুমও পাচ্ছে। বেশ অনেকটা সময় এভাবেই কেটে গেল। হঠাৎ উনি বলে উঠলেন, অনি। ওনার ডাক শুনে চমকে উঠলাম আমি, তবুও কিছু বললাম না। ওনার সাথে তো কথাই বলবো না, এমনি তো চোখ খুলতে পারছি না, এতটাই ঘুম পাচ্ছে। উনি বললেন, আমি জানি তুমি এখনো জেগে আছো। আচ্ছা, তোমাকে কথা বলতে হবে না, আমি বলছি তুমি শোনো। আমি এবারও কিছুই বললাম না, চেষ্টা করেও চোখ খুলতে পারছি না। উনি আবারও বলে উঠলেন, জানো, জীবন খুব অদ্ভুত হয়। আমরা ভাবি এক, কিন্তু হয় আরেক। হঠাৎ হঠাৎ এমন কিছু ঘটে যায় যার ফলে আমাদের আগের করার সব পরিকল্পনাও নিমিষে বদলে যায়। নতুন করে ভাবতে হয়। এমনটাই হয়েছিল ইশরাকের মৃত্যুর পর। তুমি জানো, ভাইয়া আর বৌমনের এনগেজমেন্টের দিন যখন তোমার। আর কিছু শুনতে পেলাম না আমি। উনি কিছু বলছে বুঝতে পারছি, কিন্তু সেটা আর বুঝতে পারছি না। মানে এতটাই ঘুম আচ্ছন্ন করেছে আমাকে। চেষ্টা করছি শোনার, কিন্তু শুনতে পারছি না। আস্তে আস্তে ঘুমের রাজ্যে তলিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে আর ওনাকে পাশে দেখতে পেলাম না, হয়তো বেরিয়েছেন। আমি উঠে ওয়াশরুমে গিয়ে লম্বা একটা শাওয়ার নিয়ে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে দেখি উনি রুমে চলে এসেছেন, বিছানায় বসে ফোন দেখছেন। সারাদিন শুধু ফোন, অথচ আমার ফোনটা ভেঙে ফেললো। হঠাৎই উনি আমার দিকে তাকালেন। তাকে মুচকে হেসে উঠে দাঁড়িয়ে আমার কাছে এসে দাঁড়িয়ে আমার দিকে ঝুঁকে কানের কাছে মুখ এনে বললেন, এত সকাল সকাল শাওয়ার নিলেছে? আমার জানা মতে আমি তো কাল রাতে কিছুই করিনি। আমি এবার চোখ বড় বড় করে তাকালাম ওনার দিকে। কিছুক্ষণ আহাম্মকের মতো তাকিয়ে থেকে তারপর রেগে ওনার দিকে তাকিয়ে বললাম, অসভ্য লোক একটা, সবসময় মাথায় এইসব ঘোরা, তাই না? উনি হেসে দিয়ে বললেন, আমার বউ তো খুব চালাক হয়ে গেছে, আমার কথা আমাকেই শোনাচ্ছে। আমি কিছু বলতে গিয়েও থেমে গেলাম। ধর, ওনার সাথে কথা বলবো না বলেছিলাম তো, তবুও কেন বলছি? এসব ভেবে মুখ ফুলিয়ে ওনার কাছ থেকে সরে এলাম। আয়নার সামনে দাঁড়িয়ে লোশন লাগাবো। উনি আমার পেছনে দাঁড়িয়ে আয়নায় আমার প্রতিবিম্বের দিকে তাকিয়ে একটা চকলেটের বক্স এনে সামনে ধরলেন। চকলেট আমার খুব বেশি পছন্দের। চকলেট দেখে আমি খুব খুশি হয়ে গেলেও পরক্ষণে নিজেকে সামলে নিয়ে ওটা সরিয়ে দিয়ে ওখান থেকে যেতে নিলে উনি আমার কোমর জড়িয়ে ধরে বললেন, বাপরে, আমার বউর এত রাগ করতে পারে জানতাম না তো। আমি ছাড়ানোর চেষ্টা করতেই উনি আরেকটু কাছে টেনে নিয়ে বললেন, তা আমি কি করলে ম্যামের রাগ ভাঙবে? কিচ্ছু করতে হবে না, ছাড়ুন আমাকে বলে ওনার বুক ঠেলে সরাতে গেলেই উনি আমার কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিসিয়ে বললেন, রাগিনী, তুমি জানো তোমার রাগ হচ্ছে বনফুল, যা কাটায় ভরপুর কিন্তু সুগন্ধে সমাকুল। আচ্ছা, তুমি কি সন্ধ্যা নাকি এক মুঠোর রোদ?
যাতে হারিয়েছি আমার চেতনাবোধ। আমি পুরো জমে গেলাম। ওনার এই চাইল্ড লাইনের কবিতাটা আমায় জমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি ওনার দিকে। এই 4টা লাইন উনি আমার জন্যই বললেন। উনি আমাকে ছেড়ে মুচকি হেসে আমার হাতে চকলেটের বক্সটা ধরিয়ে দিয়ে চলে গেলেন। আর আমি ওখানেই থ মেরে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থেকে তারপর চকলেট বক্সটার দিকে তাকাতেই ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। আমরা সবাই এখানে আছি শুনে মিলি আর মলি আপু মানে আমার বড় মামার 2 মেয়েও জামাই সহ চলে এলো আজ। সবাই মিলে অনেক মজা করে সারাটা দিন কাটালাম। কিন্তু এর মধ্যে আর আজিয়ানের সাথে কথা বলিনি। উনিও আসেননি কথা বলতে। একটু ইগনোর করেছি, অমনি ইন্টারেস্ট শেষ। ভালো করেছি, আর বলবোই না কথা। সকালে রাগটা যাও একটু কমেছিল, ওনার সারাদিনের ব্যবহারে তা আবারও বেড়ে গেল। সন্ধ্যায় মুখ ফুলে রুমে বসে আছি, হঠাৎ আপি এসে ছাদে যেতে বলে গেল। ধুর, এখন আবার ছাদে কেন? সবাই আড্ডা দেবে, নিশ্চয়ই উনিও থাকবেন। এক গাদা বিরক্তি নিয়ে ছাদে গিয়ে দেখি সবটাই অন্ধকার। আমি অবাক হয়ে গেলাম, বাকি সবাই কই? আপির নাম নিয়ে 2 বার ডাকার পরে লাইট জ্বলে উঠল। লাইট জ্বলতেই আমি আরো অবাক হলাম, কারণ পুরো ছাদটাই সাজানো, অনেক সুন্দর করেই সাজানো। তখনই ভূতের মতো টুপ করে আমার সামনে কাব্য এসে হাজির হলো। পেছন থেকে হলুদ রঙের ইংরেজিতে অ্যাস বের করে সামনে ধরলো। আমি ভ্রু কুঁচকে ফেললাম। পাশ কাটিয়ে যেতেই ইফাজ ভাইয়া ও বের করলো। আমি আবারও অবাক হলাম। সজীব ভাইয়া সরে যেতেই অর্ণব আর সজীব ভাইয়া একসাথে 2টো আর নিয়ে এসে দাঁড়িয়ে গেল। আমি ওদের সরিয়ে আরেকটু এগোতেই আদিব ভাইয়া ওয়াই নিয়ে এসে দাঁড়ালো। আমি অবাকের উপর অবাক হচ্ছি। সব মিলিয়ে তো সরি হয়, কিন্তু সরি কে বলছে? আপি, জাবিন, মিলি, মলিয়াপু আর জিজুরাও বেরিয়ে এলো। সবার হাতেই সরি কার্ড। আমি কিছু বলবো তার আগেই বাঞ্জারানি গানটার প্রথম দিকের মতো ওয়েস্টিং করতে করতে আজিয়ান বেরিয়ে এলেন পেছনে হাত দিয়ে। আমি ভ্রু কুঁচকে তাকিয়ে আছি ওনার দিকে। ইফাজ ভাইয়া গিটারও বাজাচ্ছেন। উনি ওয়েস্টিং করে আমার সামনে এসে দাঁড়িয়ে পেছন থেকে একটা টেডি বিয়ার বের করে আমার সামনে ধরলেন, যার উপর লেখা সরি। আমি কিছু বলার আগে আমার হাত ধরে নিজের কাছে। সরি। আমি অবাক হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছি ওনার দিকে। আজিয়া নিজের স্টাইলে ভ্রু বাঁকিয়ে কিউট এক্সপ্রেশন দিয়ে এক কান ধরে বসে আছেন। ওনাকে এভাবে দেখে আমার খুব হাসি পাচ্ছে। এত কিউট কেন উনি? সত্যি কথা বলতে ওনার মুখের দিকে তাকালেই ওনার প্রতি জমা সব রাগ গলে জল হয়ে যায়। আমি হাসিতে চেপে রেখে ওনার দিকে তাকাতেই উনি ঠোঁটটা হালকা বাঁকিয়ে চোখ ছোট করে ইশারা করলো মাফ করে দিতে। আমি বাকি সবার দিকে তাকিয়ে দেখি সবাই উৎসুক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, আমি কি করি সেটা দেখার জন্যে। আমি কিছু একটা ভেবে হাত ভাঁজ করে গম্ভীর মুখ করে ভ্রু নাচিয়ে বললাম, সরি কিসের জন্য? উনি একটু আশেপাশে তাকিয়ে একটু ইতস্ত করে বললেন, এখানেই বলতে হবে? আহারে, বেচারা সবার সামনে বলতে হেজিটেট করছে, কিন্তু আমি তো বলিয়েই ছাড়বো। তাই আমি মুখে সিরিয়াস ভাব নিয়েই বললাম, হ্যাঁ, সবার সামনে যখন সরি বলেছেন তখন সরি বলার কারণটাও তো সবার সামনেই বলতে পারা উচিত, তাই না? কেন বলেছেন সরি? ইফাজ ভাইও একটু পিঞ্চ করে বলল, হ্যাঁ বল, কেন বলেছিস সরি? জাবিন হাত দুটো সামনে এনে এক করে দুলতে দুলতে বলল। এরপর হ্যাঁ সবাই ভাইয়া, বল না, একসঙ্গে কেন বলে উঠল, বলছিস? তাই তো, কেন বলছো? আজান সবার দিকে তাকিয়ে একটা হতাশ নিঃশ্বাস ত্যাগ করে আমার দিকে তাকিয়ে বলল, বিয়ের প্রথম রাতে খুব বেশি খারাপ ব্যবহার করেছি তোমার সাথে। যা হয়েছে সবকিছুর জন্য তোমাকে ব্লেম করেছিলাম, যেখানে তুমি ঠিক ততটাই নিরুপায় ছিলে যতটা আমি। এরপর প্রায় না চাইতেও তোমাকে কষ্ট দিতে হয়েছে বারবার। তাই এতদিনের সবকিছুর জন্য আই এম রিয়েলি সরি। বলে মুখটা আবার আগের মতোই ইনোসেন্ট করে ফেললো। সবাই বলছে সরি অ্যাকসেপ্ট করে নিতে। না, এই ছেলের উপর আর রাগ করে থাকতে পারবো না আমি। এভাবে সরি বললে কি আর রেগে থাকা যায় নাকি? তাই আর ভেতরের হাসিটা চেপে না রেখে ফিক করে হেসে দিলাম। হাসতে হাসতেই হাত বাড়িয়ে দিলাম ওনার দিকে ওঠার জন্য। উনি আমার হাত ধরে উঠে দাঁড়ালেন। সবাই হেসে হাততালি দিয়ে উঠল। আজান বিরক্ত হয়ে ওদের দিকে তাকিয়ে বলল, আরে টিম অফ কাথাস, এভাবে হাততালি দেওয়ার কি আছে? প্রপোজ করছি আমি ওকে, সবগুলো তার ছেড়া। আদিব ভাইয়া তুড়ি বাজিয়ে বললেন, বেস্ট আইডিয়া আদ্রিয়ান, সরি যখন বললি প্রপোজটাও করে ফেল। সাথে সাথে সবগুলোতে মিলে হই হই করে উঠল। সবাই মিলে বলতে শুরু করলো প্রপোজ করার জন্য। আমি বোকার মতো এক একবার এক একজনের দিকে তাকাচ্ছি। আজান ভ্রু কুঁচকে সবার দিকে তাকিয়ে চেঁচিয়ে বললেন, চুপ।
সবাই সাথে সাথে চুপ হয়ে গেল। আজান বিরক্তি মিশ্রিত কণ্ঠে বলল, ভুটাকার আমার প্রপোজ কে করবে? আমি আমার বউকে যখন ইচ্ছে, যেখানে ইচ্ছে, যেভাবে ইচ্ছে প্রপোজ করবো, তাতে তোদের কি রে? হ্যাঁ,